অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বসুন্ধরা কিংস প্রেজেন্ট দ্য ফুটবল শো এর অ্যাট টাইম। চলেন কি দিয়ে শুরু করব? প্রচুর পরিমাণ ইউলিয়ান আলভারেজ কেন্দ্রিক, অনেক হুলিয়ান আলভারেজ, অনেক ডক্টর মোহাম্মদ ইউনুস, অনেক কিছু নিয়ে সবার। আচ্ছা, কি দিয়ে শুরু করা যায়? আপনার কাছে কি আছে? আচ্ছা, নাহুয়েল মাহমুদ ফাহিমের প্রশ্ন হচ্ছে, হল্যান্ড বা ডি ব্রুইনা যদি ইনজুরিতে পড়েন তাহলে আলভারেজের অনুপস্থিতি সিটিকে ভোগাবে না? ভোগাবে তো, উনিও জানেন, আমরাও জানি। তাহলে পেপ গার্দিওলা কি ভাবছেন? পেপ গার্দিওলা তো এখন মানে তিনি এখন ওই মুডে যান নাই, সিরিয়াস মুডে যান নাই। তিনি যে সিজন শুরুর আগে সবকিছু হ্যাঁ ঠিক আছে, ভালো, সবকিছু ঠিকঠাক হবে, তারপর আস্তে আস্তে হচ্ছে যে ভিতরে ভিতরে। কারণ মানে গত বছরও তো বা গত বছর আগের বছরও তো যেই সাইনিংগুলো ম্যানচেস্টার সিটি করিয়েছে হুটহাট করে হয়ে গেছে, মানে একদম আউট অফ দ্য ব্লু। ইয়োস্কো গভার্দিওলকে নিয়ে কথা চলছিল, কিন্তু একদম হুট করে সাইনিংটা হয়ে গেল। সাভিনিও আসছেন, তবে সাভিনিও তো ডেফিনেটলি আলভারেজের রিপ্লেসমেন্ট না আলটিমেটলি। এবং ম্যানচেস্টার সিটির স্কোয়াডটাও একটু বুড়িয়ে গেছে, তাই না? মানে সো রিপ্লেসমেন্ট দরকার। আমার কাছে মনে হচ্ছে যে দেখুন, পেপ গার্দিওলা নিজেও তো ছাড়তে চাইছেন না আলভারেজকে। এই কারণেই ছাড়তে চাইছেন না, কারণ তিনি জানেন যে যদি আলভারেজ চলে যায় এরকম প্লেয়ার আরেকটা পাওয়া যাবে না। আর এটা মানে যে ডিফারেন্ট কাইন্ড অফ আ প্লেয়ার ইউলিয়ান আলভারেজ, যিনি ঠিক হল্যান্ড যা করেন তা না, মানে তার দলের মূল প্লেয়ার, মূল সেনা তার ওই জায়গায় হল্যান্ড। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। কিন্তু এর্লিং হল্যান্ড ছাড়াও তার আরেকজন ব্যাকআপ স্ট্রাইকার দরকার, যিনি একটা লম্বা সিজন, যেখানে ম্যান সিটির মতো দলকে 50টা প্লাস ম্যাচ খেলতে হয় মিনিমাম, এবং এইবার তো বোধহয় একটা ক্লাব ওয়ার্ল্ড কাপও আছে, 2টা ম্যাচ খেললেন তিনি এইবার এই সিজনে। আপনি এবার তো ক্লাব ওয়ার্ল্ড কাপও আছে, পরেরবার ক্লাব ওয়ার্ল্ড কাপ আছে। এত বড় সিজন যখন আপনি মাথায় রাখবেন, এবং স্পেশালি যখন মার্চ এপ্রিলের দিকটায় আসে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, আবার আসো, আবার এইভাবে যখন উইকে আপনাকে 3 দিন পর পর একটা ম্যাচ খেলতে হয়, তখন এই ব্যাপারগুলো খুব কঠিন হয়ে যায়। এবার তো চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটটাও বেশ লেজেগোবরে, মানে বড় আর কি, লেজেগোবরে বলা ঠিক না, বেশ বড় ফরম্যাট। প্লেয়ারদের ওই ফিটনেস, স্ট্যামিনা অনেক চাপ যাবে। তো এই সব কিছু মাথায় রেখে এখন রিপ্লেসমেন্ট আপনি যে খুঁজবেন সেটাও পাওয়ার মতো বাজারে তো কেউ নাই, ঠিক তাই না? আপনার যদি বাজারে ভালো কেউ থাকে মাথায়, সেটা আমাদের জানাতে পারেন। সেটা যদি আমরা পেপ গার্দিওলাকে জানাতে পারবো না, আমরা জানাতে পারবো না, আপনারা জানাতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে তো অনেক কিছুই জানানো যায়, সম্ভব। চালাই দেনের মতো, হ্যাঁ। আচ্ছা, পরের প্রশ্ন। শামীম সরকার নবাব, তিনি আসলে জানি না তিনি কি ফিল করছেন। ঠিক আছে, তিনি একদিক থেকে ফিল করছেন, তিনি বলছেন যে পেপের চলে যাওয়ায় এনজয় করেছি, মেসিকে অনেক জ্বালিয়েছে। আমার মনে হয় মেসিও এই রাইভালরিটা এনজয় করেছেন, যদিও মেসিকে প্রচুর মেরেছেন পেপে, পেপেকে তো মেসি মারছে, পেপেকেও কি মেসি চেষ্টা করেছে আর কি। এখন আপনি যদি আমাকে মারতে আসেন, আমি কবার মার খাবো রে ভাই? আমি হয়তো অনেক ট্যালেন্টেড, আমি হয়তো আপনার বগলের তল দিয়ে চলে যেতে পারি, ঠিক আছে, কিন্তু আমি তো মাঝে মধ্যে আপনাকে মানে গুতোগাতি দিতে পারি ডেফিনেটলি। এবং আর কত মার খাওয়া যায়? পেপে, রামোস বোধহয় মেসিকে অনেক সবচেয়ে বেশি মারারদের ভেতরে একজন থাকবেন। রামোস প্রচুর পেছন থেকে ট্যাকল করেছেন, পেপে হচ্ছে প্রচুর বডি চেক করেছেন। হ্যাঁ, পেপে প্রচুর বডি চেক করেছেন। পার্সোনাল কিছু ইও থাকতে পারে, রাগও থাকতে পারে মেসির উপরে, হ্যাঁ থাকতে পারে। তো উই ডোন্ট নো। তবে মেসি মানে 2022-এর ওয়ার্ল্ড কাপে পেপে তো একটা খুবই কন্ট্রোভার্সিয়াল মন্তব্য করেছিলেন আর্জেন্টিনাকে নিয়ে। তো এই কারণে আর্জেন্টিনা ফ্যানরা খুব ভালোবেসে পেপেকে মনে রাখবে না, এটাই স্বাভাবিক। যারা মেসিকে খুব ভালোবাসেন তারাও পেপেকে খুব শ্রদ্ধা ভরে মনে নাও রাখতে পারেন, তবে মেসি ডেফিনেটলি ওই শ্রদ্ধা বোধটা দেবেন বলে আমার মনে হয়, এবং পেপেও মেসিকে সেই শ্রদ্ধাটা দেন। যেটা হয় যে ওনারা সবাই ভালো থাকেন, আমরা আমজনতা আবার তাদেরকে নিয়ে অনেক মানে রসায় গল্প করতে পছন্দ করি। দিস ইজ অল পার্ট অফ অ্যান অ্যাক্ট, বাট সেটাই চলবে আর কি। তবে পেপের এই চলে যাওয়ায় মেসির তো আর কোনো লাভ ক্ষতির কিছু নাই, কারণ এরা তো একে অন্যের আর মুখোমুখি হচ্ছিলেন না। দেখা যাবে কোনো একটা প্রোগ্রামে বা কোনো একটা সামার ভ্যাকেশনে তারা একই সঙ্গে গলায় লাগিয়ে মাতে খাচ্ছেন, কিংবা কিছু একটা সামার ড্রিঙ্ক। সে তো মাতে খায় না, পেপে তার মাতে দিল আর কি, ওনাকে পান করেন রাদের। হ্যাঁ, পরের প্রশ্ন বলেন। মোহাম্মদ ফারুক সর্দারের প্রশ্ন হচ্ছে, রিয়াল মাদ্রিদকে চ্যালেঞ্জ জানানোর জন্য বার্সা নাকি আতলেতিকো, কাকে এগিয়ে রাখবেন?
রিয়াল মাদ্রিদ চাইলে তারা তাদের দলটাকে স্প্লিট করে দুই ভাগে খেলে নিজেদের জন্য চ্যালেঞ্জ আরে ভাই ক্রিয়েট করতে উত্তর পারে। দেন, সঠিক উত্তর। আই থিংক এই লা লিগায় আতলেতিকো যতই ইয়া করুক না কেন, বার্সেলোনা আলটিমেটলি ক্যান বি আ চ্যালেঞ্জ এই সিজনে। কেন কিন্তু জানি মনে উনার প্রশ্নের অ্যাঙ্গেলটা তো এই কারণে যে আলভারেজকে নিয়েছি, মানে যদি ধরে নিই আমরা ডান ডিল হিসেবে, আমি যদি ধরে নেই যে আমি শক্তি বাড়াচ্ছি, গ্যালাগারকে নিচ্ছি, বার্সেলোনার সমস্যাগুলো আগের মতোই আছে কিছুটা, হয়তো লামিনে আমার ভালো করবেন, হয়তো দানিয়েল মোকে বার্সা কিনেছে, কিন্তু ওয়াই নট আতলেতিকো মাদ্রিদ? দিয়েগো সিমিওনেকে নিয়ে তো আপনি নিজেও কথা বলেছেন যে এই ভদ্রলোক তিনি ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি টাকা বেতন পান, তিনি সবচেয়ে বেশি টাকা বেতন পেয়ে 3টা লা লিগা জিতিয়েছেন। দ্যাটস ফাইন। আপনি যেখানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার লিগে খেলছেন, 3টা লা লিগা, দুইটা লা লিগা জিতিয়েছেন, ইটস এ গুড অ্যাচিভমেন্ট। কিন্তু আরো তো কিছু এক্সপেক্ট করার জায়গা আছে। তিনি মানে প্লেয়ার তো কম ভালো পান নাই, তার ডিসপোজালে আরো অনেক ভালো ভালো প্লেয়ার খেলেছেন। সেখান থেকে এই সময় এসেও যদি তাদেরকে এত বড় ইনভেস্টমেন্ট করা লাগে, তাদেরকে চ্যালেঞ্জ জানানোর জন্য, ইট অ্যাকচুয়ালি কোয়েশ্চেনস হিজ ক্রেডিবিলিটি। এটা একটা ভালো দিক যে আতলেতিকো মাদ্রিদ তাদের খেলার স্টাইল চেঞ্জ করেছে লাস্ট সিজনে। একটা সময় পর্যন্ত ভালো যাচ্ছিল, গ্রিজমানের উপর ভরসা করে কাজ হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আবার ওই তো ডিপি তো করলো শেষ পর্যন্ত। এখনই বলা কঠিন। এই প্রশ্নের উত্তর বার্সা? আমার প্রশ্নের উত্তর এখনো বার্সেলোনা। অনেক পেঁচাইলাম, কিন্তু আমার ওই প্রশ্নের উত্তর বার্সা। আচ্ছা, বার্সাকে নিয়ে যেহেতু কথা হচ্ছে, হ্যাঁ, খুবই সোজাসাপটা একজনের জিজ্ঞাসা, যেটা আমাদেরও হয়তো জিজ্ঞাসা। সালমান সিদ্দিক শিহাব তিনি তার জিজ্ঞাসু মন থেকে জিজ্ঞেস করছেন, বার্সা এত টাকা কোথায় পাইছে? এটা ভেরি গুড কোয়েশ্চেন। বার্সা এত টাকা কোথা থেকে পাইছে, এটা কেমনে এটার অ্যান্সার দেই? আচ্ছা, বার্সার এবার একটু ব্যালেন্স, মানে আগে যা ছিল সেই তুলনায় একটু ব্যালেন্স হয়েছে। মানে আমার আসলে নিজের অর্থনৈতিক অবস্থা এত খারাপ যে গেল কয় মাসে আমি বার্সার অর্থনৈতিক অবস্থা দেখার সুযোগ পাই নাই। আপনি বার্সার অর্থনৈতিক অবস্থা দেখে নিজের ব্যাপারে একটু সিকিউর ফিল করবেন যে আপনি মাইনাসের ঘরের চাইতে মাইনাসে নাই, যে তারা এত পরিমাণ মাইনাসে আছে। তারা তো ভবিষ্যতে কি অর্জন করবে সেই অ্যাসেট বিক্রি করে দিয়ে বসে আছে। তাদের সাথে তো প্রত্যেকটা সিজন শুরু করেন, আপনি জানেন আপনার সিজনের ইনকাম থেকে 40 মিলিয়ন ইউরো নাই হয়ে যাবে। হ্যাঁ, ওই ইউএস এর 6 স্ট্রিটের কাছে একদিন দুই দিন না, বছরের পর বছর 25 বছরের মনে একটা লিভার কেনা হয়েছে। তাদের স্টেডিয়াম রিবিল্ড শেষ হবে হচ্ছে ডিসেম্বরে, মানে অর্ধেকের কিছু বেশি শেষ হবে, পার্শিয়ালি খুলে দেওয়া হবে। বার্সেলোনা নিয়ে একটা কথা আমার খুবই অদ্ভুত লাগে যে একটা জায়গা কাতালুনিয়াতে, সেখানে সবাই বেশ ইন্টেলেকচুয়াল, সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, সবাই আর্ট চর্চা করেন। হ্যাঁ, এই যে একটা জেনারেলাইজ কথাবার্তা কইলেন, এখানে কোনো আমার নাই, মানে ইন্টেলেকচুয়ালদের প্রতি বা সুশীলদের প্রতি আমার কোনো মানে ক্ষোভ, হতাশ, রাগ কিছুই নেই। কিন্তু আপনি এমন একটা জায়গায়, একটা স্টেডিয়াম প্রায় 90,000 মানুষ যেতে পারে, সেই স্টেডিয়ামটা খালি যায়, সবাই খেলা দেখতে যায় না, কারণ তাদের অন্যান্য কাজ, কারণ অনেক দূরে ওইটা, অনেক দূরে। আপনি অলিম্পিক স্টেডিয়ামটার কথা বলছেন? হ্যাঁ, নতুন যেটা তারা, না আগেরটার কথা বলছি, নু ক্যাম্পেরটা, মানে তখনই তো 90,000 দেখেন ইয়া ছিল, লাখখানেক, প্রায় লাখখানেক যায় না। কই যায়? তো যায়, হয়তো গেল 2-3 বছরে একটু কমেছে। আপনি 90,000 দর্শকের যে ধারণ ক্ষমতা, এটা আপনি এক্সপেক্ট করতে পারেন না যে প্রতি সপ্তাহে এটা ভরে যাবে কানায় কানায়, এবং এটা আপনি এক্সপেক্ট করতে পারেন। দেখেন 2000 সালের পর থেকে সেটা হয়তো ভরেছে। 2000 সাল থেকে কে খেলেছে? লুই ফিগো। এখন ফিগো যখন খেলেছে, ওই আশপাশের লোক চিন্তা করছে যে ভাই দেখি ওই সপ্তাহে, এই সপ্তাহে পারলাম না, টিকিটের একটা আলাদা চাহিদা ছিল। রোনালদিনিও আলাদা একটা চাহিদা ক্রিয়েট করেছেন। লিওনেল মেসি, তার খেলা দেখার জন্য তো লোকজন বাংলাদেশ থেকে টিকিট কাটা শুরু করেছে, তাই না, যে বার্সার ওই ম্যাচের টিকিট পাওয়া যায় কিনা। নিউ ক্যাম্প তো এইভাবে ভরেছে দিনের পর দিন। তো যখন এরা সবাই চলে গেলেন, আমরা থাকলো, মানে বার্সা থাকলো কি নিয়ে? আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে বার্সেলোনায় খেলা আনসু ফাতি, মানে আনসু ফাতির খেলার টিকিট কাটার জন্য তো 1 মাস আগে টিকিট কাটবে না লোকে, এটা তো ন্যাচারাল। বাট স্টিল, মানে বার্সেলোনার যে সোসিরা রয়েছেন, তাদের তো একটা সেখানে দায়িত্ব আছে টিকিট ডিস্ট্রিবিউশন। এই যে যার কথা বলছেন, সোতিও বা সোশিও, যাই বলেন না কেন, এরাই তো তারা যারা আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ইউরোপা লিগের ম্যাচে টিকিট বিক্রি করে দিয়ে বসে আছে। আমি এটাই বলতে চাচ্ছি যে আপনার ক্লাবের প্রতি যদি আপনার দায়বদ্ধতা এইরকম জায়গায় চলে আসে, তখন এই যে বার্সা কেন, কোথা থেকে এত টাকা পাইছে সেটা প্রশ্ন করাটা আসলে অবান্তর হয়েছে। কারণ বার্সেলোনার এই দুর্দশাটার পেছনে যেমন তাদের বোর্ডের হাত আছে, ইন আ সেন্স তাদেরও একটা এন্তর্নদেরও হাত আছে। মানে যত ওয়েল রান রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ঠিক ততটাই বাজেভাবে চালিয়েছে বার্সার
কর্তৃপক্ষরা বোর্ডটা এবং সে সময় যারা স্পেশালি ছিল। গেল 10 বছরে একদম চোখ বুজে সেটা বলে দাও যে আমরা একদম সাক্ষী, মানে আমরা নিজেদের চোখে এগুলো দেখেছি। পড়ছি, দেখছি এবং নিয়মিতভাবেই বুঝতে পারছি। এখন আপনার প্রশ্নের উত্তরটা দেওয়া গেল না ভাই, অত্যন্ত দুঃখিত যে টাকা কোত্থেকে আসতেছে। এটা আপনি এই ব্যাপারে এটা আপনাকে আপনি লাপড়টাও বলতে পারবেন না। পরিষ্কার ধারণা দিতে গেলে আমাদেরকে আসলে এইটা নিয়ে একটা এপিসোড করতে তো হবেই, এবং তার আগে আমাদেরকে ব্যাপক পড়াশোনা করতে হবে, যেটা জন্য আমরা ইকোনমিক্স ফাইন্যান্সের অনেক কিছু গলি ঘুপচি ঘুরে আসতে হবে। আমরা এর জন্য এখনো প্রস্তুত না। দুঃখিত, উত্তর দেওয়া গেল না। দুঃখিত আসলেই। পরের প্রশ্ন। আচ্ছা, ওই আলভারেজ, আলবি হাসান, সিমিওনে সিস্টেমে কতটা কার্যকর হবেন আলভারেজ? ভালোই কার্যকর হওয়ার কথা, তার ওয়ার্ক রেটের কারণে। টিয়াগো সিমিওনে সাধারণত এই ধরনের ফুটবলার খুব পছন্দ করেন। আর্জেন্টাইন কানেকশনটা আছেই, একটা বড় আর্জেন্টাইন স্পাইন থাকবে এবং আতলেতিকোতে। স্প্যানিশ ওই ব্যাপারটা আলভারেজের সঙ্গে আরো ভালো মানিয়ে যেতে পারে। আমার মনে হয় আলভারেজ ভালো করবেন। স্টাইলিস্টিকলি চেঞ্জও করতে পারবেন তিনি, চাইলে টু ম্যান ফ্রন্ট দিয়ে খেলতে পারবেন। সোরলত আছেন, ইয়া তো একটু মানে ইন্ডাস্ট্রিয়াল, তিনি ওই খাটাখাটনিটা করতে পারবেন, নিচে নামা ওঠানামা করাটা। আবার আলভারেজকে সোল স্ট্রাইকার হিসেবেও খেলানো যেতে পারে, কারণ হচ্ছে মোটামুটি ওই রিপ্লেসমেন্ট মানে রিইনফোর্সমেন্ট আতলেতিকো নিয়ে আসতে পেরেছে। সো এই মৌসুমে ডেফিনেটলি আতলেতিকোর খেলাটা আপনি একটু দেখতে পারেন, দেখার মতো হবে, দেখা ইন্টারেস্টিং যায়, হবে, দেখা ইন্টারেস্টিং যায়। হবে জিনিসটা। ওকে, আবার আপনি যেহেতু আলভারেজে থাকলেন, আমিও একটু বার্সেলোনায় থাকি। মোহাম্মদ নাসিফ সাইফ, তার জিজ্ঞাসা, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার শপথ গ্রহণের দিনই বার্সেলোনা দানি ওলমোকে সাইন করানো কনফার্ম করলো, এখানে কোনো ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে পাওয়া যাচ্ছে কিনা? না, পাচ্ছি না, দুঃখিত। আচ্ছা, একটা এক্সটেনশন আগের প্রশ্নের সাথে মানে আগের ইয়ার সাথে বলা যায়, সেটা হচ্ছে বার্সেলোনার যদি এতই টাকার সংকট, মানে বার্সার ঊর্ধ্বতন কর্মকর্তারা চাইলে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা মানে ক্র্যাশ কোর্স করতে পারেন, চাইলে এটা একটা যে কি করে এই কারণেই তো সম্ভবত তারা দুবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে উড়িয়ে নিয়ে গেছেন বার্সেলোনায়। সেটা তো আগের বোর্ড, হ্যাঁ, নতুন বোর্ড। তখন তারা বলেছেন যে তারা এই সোশ্যাল বিজনেস শুরু করতে চান, কারণ এখন দিস ইজ দ্য হাই টাইম ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তারা যদি করলে একটা আসলে শুরু করে, উন্নতিটা হবে। হয়তো বার্সেলোনা 20 বছরের মধ্যে কিছু একটা হতে পারে। তো আমার মনে হয় বার্সেলোনা যখন নিউ ক্যাম্পের কাজটা শেষ হয়ে যাবে, বার্সেলোনার ওটা বার্সাকে অনেক বেশি সাহায্য করবে। এই কারণে বলতে চাচ্ছি যে ওটা একটা ভালো লাভজনক স্টেডিয়াম হওয়ার ভালো সুযোগ আছে। ডেফিনেটলি যেই কথাগুলো শোনা যাচ্ছে, যেই ফ্যাসিলিটিসগুলো থাকবে, অনেক ধরনের রেভিনিউ জেনারেট হতে পারে, হওয়ার সুযোগ আছে। কিন্তু তাদেরকে আসলে যেই লুপহোলগুলো আছে এখন, এই যে স্টুডিওর একটা লিভার সেল করাটার টাকাটা তারা এখনো পায়নি, জার্মান একটা কোম্পানির কাছে সেল করেছিল, সেটার লুপহোলটা ফেলতে হবে। এবং দানি ওলমোকে তারা সাইন করাইছে, দানি ওলমো খেলবেন কিনা সেটাই এখনো রেজিস্ট্রেশনটা ঠিক নেই। সাইন করাইছেন, রেজিস্ট্রেশন একটা মজার, আমি গত বছর পড়তেছিলাম যে আপনার রেজিস্ট্রেশনটা একটা খুবই সিস্টেম্যাটিক একটা কম্পিউটারের মধ্যে হয়, এবং আপনি প্লেয়ার কিনলেন, তাদের নামটা লিখলেন, নাম নিবেই না, মানে ওখানেই হচ্ছে আপনাকে রিজেক্ট করবে, কারণ বলবে যে যদি এলিজিবল হন আপনার জন্য স্লট খালি থাকবে ওইখানে নাম ইনপুট দেওয়ার জন্য, আর আপনি যদি এলিজিবল না হন ওই জায়গায় আপনি নাম দিতেই পারবেন না, নাম দেওয়া সম্ভব না। এবং ওই রেজিস্ট্রেশনের জায়গায় হচ্ছে ক্লেমন লেংলে, আনসু ফাতিদের নাম ওই 3 বছর 4 বছর আগে রেজিস্টার করা ছিল, টানা 3-4 বছরের জন্য। তারা ভেবেছিলেন যে হয়তো তারা খুবই ভালো করবে, কিন্তু সেটা আসলে হিতে বিপরীত হলো। ভিতর রকেও এখনো রেজিস্টার করা হয়নি, ইনিয়েগো মার্টিনেজকেও রেজিস্টার করা হয়নি, দানি ওলমো ভিতর রকের বোধহয় খুব বেশি দূর যাওয়া হবে না মনে হচ্ছে বার্সেলোনায়। মানে জাভি তার উপরে নাখোশ ছিলেন, এবং পরে গিয়ে মনে হচ্ছে এখন যে হানসি ফ্লিকও আসলে ভিতর রকের উপরে খুব একটা সন্তুষ্ট নন। এখন সমস্যাটা যে কোন জায়গায়, ভিতর রকের সমস্যা না কার সমস্যা? নইলে একটা ফুটবলার যাকে কেনা হয়েছে খুব সম্ভাবনাময় হিসেবে, সে এসছেন 8 মাস চলে, এই 8 মাসে যদি একজন ফুটবলারের উপরে দুজন কোচ হতাশ হয়ে যান, মানে দিস ইজ এক্সট্রিমলি আনফরচুনেট। আপনি ভিতর রকের কথা চিন্তা করেন, তার সাইকোলজি কি, হ্যাঁ, ক্যারিয়ারটাই হুমকির মুখে এই তরুণ বয়সে। আর এই বয়সে যদি আপনার সৌদি আরবে চলে যেতে হয়, আমি সৌদি আরবকে ডেফিনেটলি মানে খাটো করছি না, ডেফিনেটলি ভালো লিগ, ভালো কোয়ালিটি লিগ, তবে তার মতো প্লেয়ারের জন্য ফ্লারিশ করার জন্য সৌদি লিগটা অ্যাপ্রোপ্রিয়েট না। আর কিছু আপনার শেষ? না, আমার একটা প্রশ্ন আছে, বলেন না, আপনি বলতে চান? না, আপনার কাছে এই প্রশ্নটা। WCC মাস্তু তার নাম, তিনি বলছেন, শরীফুল ভাই আপনার কাছে জানতে চাই, ফারমিন আর দানি ওলমো কাকে ট্যাকটিক্যাল ভাবে 4-2-3-1-এ, মানে এই দুজনকে
ট্যাকটিক্যালি 4-2-3-1 খেলানো সম্ভব কিনা, আর হান্সি ফ্লিক দেখছেন কিনা, এই এপিসোডটা হান্সি ফ্লিক দেখেন সম্ভব কিনা বলেন। তো বাংলা বুঝবেন না, তাকে জার্মান সাবটাইটেল বা অ্যাটলিস্ট জার্মান বা ইংলিশ সাবটাইটেল দেখতে হবে। কিন্তু আমি যেটা বুঝি না সেটা হচ্ছে ফার্মিন লোপেজ খেলানোর জন্য উনি এত উঠে পড়ে লেগেছেন কেন? আমি জানি না। ফার্মিন লোপেজ স্কোয়াড প্লেয়ার, তার বয়স এখনো একেবারেই যথেষ্ট আছে, পড়ে আছে। লাস্ট সিজনে ভালো ব্রেক থ্রু পেয়েছেন তিনি। মানে বার্সেলোনার জন্য তো স্কোয়াড প্লেয়ার হওয়াটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার সিজন অনেক বড়। আফটার অল এই জিনিসটা সবাই ওভারলুক করে যাচ্ছেন, কারণ এই যে এখন পেদ্রি ইনজুরিতে, ক্লাব ওয়ার্ল্ড কাপে নাই, সরি এটা ভুলে গেছিলাম, থাকার কোনো মানে কারণ নেই, তবে চ্যাম্পিয়ন্স লিগে তো অন্তত আছে। সো দানি ওলমো স্টার্ট করবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। 4-2-3-1 এর ওই নাম্বার 10 রোলে ঠিক ফার্মিন লোপেজকে আমি দেখতে পাচ্ছি না 4-2-3-1 এ। 4-2-3-1 এ ফার্মিন লোপেজ, 4-3-3 তে খেলালো ফার্মিন লোপেজের জায়গা। 4-2-3-1 এ আপনি যদি 1 এ আসেন, 1 তো ধরেন লেভানডস্কি, পেছনে দানি ওলমো, 3 এর একটা হচ্ছে লামিন ইয়ামাল, একটা দানি ওলমো, আর একটা রাফিনিয়া, নাকি দানি ওলমোকে উইং এ ঠেলবো? দানি ওলমোকে আপনি লেফটে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি ওখানে আপনার গুন্দোয়ানকে ওখানে খেলাইতে হবে, ফেলে দেওয়া যাবে না। তারপর এই সাইডে দুজন ডাবল পিভটে, ফ্র্যাঙ্কি তো ইনজুরড, ডিয়ং, পেদ্রি থাকতে পারে, গাভি আসলে গাভি, দুজনে তো একসাথে খেলা যাবে না, পেদ্রি গাভি একসাথে খেলানো যাবে না, পেদ্রি গাভিকে একসাথে খেলানো যাবে না। ওইখানে আপনি 4-2-3-1 এর পেদ্রিকে খেলান, পেদ্রির সাথে আপনি হোল্ডিং মিডফিল্ডার একটা খেলান, সেটা ডিয়ং হইতে পারে। কিন্তু যদি ডিয়ং আর আপনি পেদ্রিকে খেলান, আমার কাছে মনে হয় যে দলটা অনেক বেশি আনস্টেবল হয়ে যাবে, খুবই লপসাইডেড হয়ে যাবে, যেটা হান্সি ফ্লিক কিন্তু ওই ওয়ার্করেটটা ডিমান্ড করেন। আছে কে তার? বুস্কেটস তো নাই, বুস্কেটস নাই। ওই আপনার লাস্ট সিজনে যেরকম আন্দ্রেয়াস ক্রিশ্চিয়ানসেন একটু পিভট রোলে খেললেন, ইয়ার সাথে সেরকম কিছু একটা হতে পারে। এখন সাইন করাবেন কাকে? সাইন ওই যে আবার ওই আগের প্রশ্ন, যে সাইন করানোর মতো অবস্থা তো নাই বার্সেলোনার, আপনি তো কাউকে রিইনফোর্স সাইন করাতে পারবেন না, আপনার যা আছে সেটা দিয়ে খেলাতে পারবে। রদ্রিকে নিয়ে আসতে হবে আপাতত এই 4-2-3-1 এর এই, মানে আপনি চিন্তা করেন রদ্রি আর যদি ডিয়ং খেলতো, সেই একটা ভালো কম্বিনেশন হতো, ভালো কম্বিনেশন হতো। আবার গুন্দোগানও খেলতে পারেন চাইলে ওখানে, গুন্দোগান খেলতে পারেন, কিন্তু গুন্দোগানের বয়সটা এখন তাকে অতখানি জায়গা কভার করার জন্য পারমিট করে কিনা, এইটা একটা ভালো। গুন্দোগান তো ওই জায়গারই মূলত প্লেয়ার, ওই জায়গারই প্লেয়ার, 4-2-এর প্লেয়ার, কিন্তু যেটা হয়েছে যে তার বয়সের সাথে তার ওই জায়গা কভার করার তো একটা হিসাব আছে। তো বয়সটা হওয়ার কারণে তিনি একটু সামনে গেছেন, তিনি প্রায় সময় নিচে নেমে আসেন এবং খেলা বিল্ড আপে অনেক বেশি হেল্পও করেন, জার্মানিতেও করেন, বার্সাতেও করেন। তবে এটা ধরে রাখেন ফেরমিন লোপেজ খেলবেন, অনেক ম্যাচ খেলবেন, মানে তিনি এক সিজনে বেশ নামবেন, ভালো করেছেন, তিনি মাঠে নামবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, আর দুটা প্রশ্ন আছে। তানজিম হাসান শাহিন বলছেন, আই থিঙ্ক এটা এক লাইনে উত্তর দেওয়া যাবে, এনরিক, ইয়ামাল, গার্নাচো স্টার্ট, বেঞ্চ, সেল। এনরিক, গার্নাচো, ইয়ামাল স্টার্ট, বেঞ্চ, সেল, মানে ব্রাজিলের এনরিক, তাই তো? হ্যাঁ, এনরিক, মানে তিনি এনরিক লিখেছেন, কিন্তু আমি ধরে নিচ্ছি যে যেটা হবে যে এনরিক। ইয়ামাল স্টার্ট করবে, বেঞ্চে রাখবো এনরিককে, গার্নাচোকে সেল করে দেবো। গার্নাচোকে ক্যান্সেল করবো, গার্নাচোকে সেল করবো, কারণ আমার কাছে মানে এখনো পর্যন্ত পারফরমেন্সের হিসাব করলে আপনার বলতে হবে যে গার্নাচোকে রাখতে হবে, এনরিককে সেল করতে হবে। হ্যাঁ, কিন্তু আলেহান্দ্রো গার্নাচোর খেলার ভেতরে আমার চোখে কিছু ঝামেলা আছে, যে ঝামেলাটা তিনি উতরে যাওয়ার সুযোগ পাবেন কিনা। উইঙ্গারদেরকে অনেক স্বাধীনতা দিতে হয়, এরিক টেন হাগ সেই স্বাধীনতা গার্নাচোকে কতদিন অ্যালাউ করবেন? কারণ আপনি দেখেন, আপনি যদি একটা উইঙ্গার হন, আপনি 1v1-এ 10 বার কাটানোর চেষ্টা করবেন আপনার সামনে থাকা লোককে। আপনি 8 বার আটকে যান, এই 8 বার আটকে যাওয়ার পরে আপনি যেহেতু বল পজিশন লুজ করলেন, ওটা আপনাকে ব্যাকআপ কেউ দিচ্ছে কিনা এটার উপর আপনার ক্যারিয়ার ডিপেন্ড করে অনেক সময়। হ্যাঁ, এই ব্যাকআপটা গার্নাচো ইউনাইটেডে পাবেন কিনা আই হ্যাভ ডাউটস। এবং আমার কাছে কেন যেন মনে হয় আলেহান্দ্রো গার্নাচোকে খেলা নেক্সট লেভেলে নিতে হবে, সেই লেভেলে যাওয়ার সময় তার হয়ে এসছে। মানে খুব এলিট ফুটবলার তিনি হবেন কিনা সেই সংশয়ের জায়গাটা তো পরিষ্কার হয় না এখন। কিন্তু আপনি গার্নাচোকে কিন্তু লা লিগার যে কোনো একটা আউটফিটে ভালো ফিট করা, লা লিগায় সে ভালো করতে পারে, রিয়াল মাদ্রিদে সেল করে যায়, কথার কথা ভালো করতে পারে, কিন্তু প্রিমিয়ার লিগ ফিজিক্যালি সে মার খেয়েছে আগেরবার, যদিও মাত্র 19 বছর, কত 20 হয়েছে তাই না? 20 বছর বয়স হয়েছে, কিন্তু এই এখনই এগুলো বলা খুব মুশকিল।
মানে তাদের প্লেয়ার প্রোফাইল দেখেই বোঝা যায় যেটা তিনজন বলছেন সেই হিসাবে বললাম আর কি। আমি স্ট্রেট কার্ড উত্তরেই থাকবো, যেটা হয়তো আপনার উত্তরও হবে, সেটা হচ্ছে যে ইয়ামাল স্টার্ট করবেন, গার্নাচো বেঞ্চে থাকবেন যেহেতু একই সাইডের প্লেয়ার, আর এন্ড্রিককে আমি আপাতত বেশি লোনে বিক্রি করতে হবে, নো চান্স করে দিয়ে আসবে। হ্যাঁ, ওকে, আপনার কিছু বাকি আছে? একটা প্রশ্ন আছে এমকে আজাইরা ব্লগসের প্রশ্ন। 15 মাসের 7 মেজর ট্রফি, বর্তমান ইতিহাসের সেরা দল স্পেন কিনা, মানে উনি বলতে চাচ্ছেন আমি 7টা গুণে পাচ্ছি না, 7টা করতে গেছে। ওই আন্ডার 19 ইউরো, আন্ডার 19, অলিম্পিকের গোল্ড, উইমেন্স ফুটবলের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। আপনি এইটুকু বলতে পারেন যে স্পেন এই মুহূর্তে, হ্যাঁ আর কিছু আছে না, এগুলো কি নেশনস লিগ? হ্যাঁ, স্পেন এই মুহূর্তে আসলে খুবই সমৃদ্ধ একটা দল। এটা স্পেনের স্ট্রাকচার যে কত ভালো মেন্স ফুটবল আর উইমেন্স ফুটবলে, তারই একটা নিদর্শন আমাদেরকে দিচ্ছে, তাই না? আমার কাছে স্পেনের এই দলটার খেলা দেখে মনে হয়েছে যে আমি ছোটবেলায় যেই ফুটবল খেলা দেখে আনন্দ পেতাম, খুবই ফাস্ট, ডিরেক্ট, ট্রানজিশনাল, এই ফুটবলটা স্পেন আমাকে দিতে পেরেছে, ওই মজাটা আমি পেয়েছি। এখন ফুটবল অনেক চেঞ্জ হয়েছে, ফুটবলের অনেক ডিসিপ্লিনে চেঞ্জ এসছে, ট্যাকটিক্যাল অনেক হাবিজাবি নানান কিছু হয়েছে, কিন্তু ওই যে ওই বেসিক ইনস্টিংক্ট যে আমি গোলের দিকে যাব, আমি ডিরেক্ট খেলবো, অ্যান্ড আমি অপোনেন্টকে কোনো চান্স দিব না। এই স্পেন টিমটা, ইভেন অলিম্পিকের টিমটাও কিন্তু এরকমই খেলেছে। আমি সব ম্যাচ দেখেছি যে বলবো না, 2টা ম্যাচ দেখেছি, কিন্তু আমার কাছে ওই সেট আপটা মনে হচ্ছে যে স্পেনের বয়সভিত্তিক দল থেকে শুরু করে একদম মেন্স টিম পর্যন্ত তারা একটা স্পেসিফিক ফিলসফি ধরে খেলার চেষ্টা করছে, একটা স্পেসিফিক ব্র্যান্ড অফ মানে প্লেয়ার্সদেরকে তারা ওইভাবে মোটিভেট করে খেলানোর চেষ্টা করছে। কিন্তু স্পেনে অনেকদিন ধরেই চলছে, যেই সাফল্য তারা 2008, 10, 12-তে পেয়েছে, এরপর একটা পিরিয়ড তাদেরকে বসেই থাকতে হয়েছে, আবার তারা উঠতে শুরু করেছে। এই ক্রেডিটটা এই যে উইমেন্স ফুটবল বলেন, মেন্স ফুটবল বলেন, বয়সভিত্তিক দল বলেন, এই দলগুলোর যে সাফল্য যেটা আপনি বলছেন, এইটার ক্রেডিটটা আপনাকে স্প্যানিশ ফুটবল ফেডারেশন, যেটাকে রয়্যাল এসপানা RFEF, রয়্যাল ফেডারেশন অফ এসপানা ফুটবল, কি মনে থাকে, রয়্যাল ফেডারেশন অফ এসপানিয়া ফুটবল, হ্যাঁ ঠিক আছে, ফুটবল, হ্যাঁ, তো ওটাকে দিতে হবে, এটা করা যাবে, এটা করা যাবে, চাও হয়ে যেতে হবে, এটা করা যাবে না। এটা তো আমি বাংলা কথা বলার সময় এটা চলে আসে আমার, আমি তো এইভাবে ছাড়া কথাই বলতে পারি, এটার রিস্কটা একটু বেশি, আমি কিন্তু এইভাবে ছাড়া কথাই বলতে পারি। যে এইটা যাই হোক, ছিলাম হচ্ছে স্পেনের ফেডারেশনের, স্পেনের ফুটবল, স্পেনের ফেডারেশন একটা এক্সাম্পল হাউ ইউ রান ইন্টারন্যাশনাল, হাউ ইউ রান অ্যান ইন্টারন্যাশনাল ফুটবল টিম, তাদের সব কিছু মিলিয়ে। শেষ প্রশ্ন নাজমুল হোসেনের, এই সিজনে আপনাদের ফেভারিট জার্সি কোনটা? একটু কঠিন প্রশ্ন, এটা তো একটু ভাবতে হবে। এই সিজনের আমি যদি খুব পরিষ্কারভাবে বলি, আমার এই সিজনের সবগুলো জার্সি পছন্দ হয়েছে। এমন কিছু বছর থাকে না যে নাইকি, অ্যাডিডাস, পিউমা, এরা সবাই এমন একটা মানে সবার একটা সিগনেচার প্যাটার্ন আছে, কিন্তু অ্যাডিডাস যেটা করে সেটা সব অ্যাডিডাসের জন্য সত্যি ওই সিজনে, নাইকির জন্য সব একই প্যাটার্নের। এইবারের প্যাটার্নটা তো মূলত ইউরো থেকে এসছে, মানে ইউরোতে ওরা লঞ্চ করেছে, মার্চে লঞ্চ করেছে ইউরো উপলক্ষে। এই প্রত্যেকটা প্যাটার্ন আমার খুবই পছন্দের। এটার সাথে 2006 অ্যাডিডাসের গুলোর সাথে 2006 একটা মিল আপনি খুঁজে পাবেন। আপনার হচ্ছে নাইকির যেটা, হ্যাঁ বলেন, না ওই ব্র্যান্ডের নামটা ভুলে গেছি আমি। গতকালকে ওই জার্মানি জার্সিটা দেখছিলাম, এই যে আপনার এরকম একটা শেপ ছিল 6-এর, যে শেপটা হচ্ছে এই সিজনে টিম জেস প্যাটার্ন ছিল। এটারই একটা এক্সটেন্ডেড ভার্সন আপনি বলতে পারেন, একটু আধুনিক, সেটা পুরোটা অ্যাডিডাস এবার রপ্ত করেছে, যেটা আমার খুবই পছন্দের। স্পেশালি 2006 ওয়ার্ল্ড কাপের প্রতিটা জার্সি মানে আমার চোখে লেগে আছে, এত সুন্দর। ইতালি না, ফ্রান্সের অ্যাওয়ে জার্সিটা, ফ্রান্সের অ্যাওয়ে কিট বলেন, হোম বলেন, সবই দুর্দান্ত। অ্যাওয়েটা যেটা যে জিদান পরে শেষ ম্যাচ খেলেন, ওইবার ইতালি জিতেছিল ওয়ার্ল্ড কাপ শুধুমাত্র মানে এবং ওইবার থেকেই পুমা ওই জার্সিগুলা, পুমা বা পিউমা যাই বলেন না কেন, টাইট জার্সি বানানো শুরু করেছিল। একমাত্র দল ইতালি যারা টাইট জার্সি ওইবার পরে নাই 6, এবং তারা আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ জিতেছিল। জার্সি নিয়ে আমি একটা এপিসোড করতে পারবো এই সিজনে, চলে আসি আমরা। আচ্ছা, এইটার যেটা বললাম যে আমার সবগুলোই খুবই পছন্দের। আপনি যদি হিসাব করেন, আমার আর্সেনাল জার্সিটা পছন্দ হয়েছে, আর্সেনাল জার্সিটা এবার ভালো লেগেছে। আর টপ অফ দ্য মাইন্ড বার্সা জার্সিটা আমার খুবই পছন্দের। এই প্যাটার্নটা বার্সার 8-9-এর স্কিম্যাটিকটা একটু ডিফারেন্ট না, এইটা 8-9-এর প্যাটার্ন, 8-9 না 1999 টা সম্ভবত, 8-9টাই ছিল। হ্যাঁ 1999 প্যাটার্ন। এটা রিভালদো পরেছেন ওই সময়, পরে মেসি প্রথম যেবার নাম্বার 10 নিলেন রোনালদিনো যাওয়ার পরে, পেপ গার্দিওলার আন্ডারে বার্সার এই জার্সিটা ছিল।
রিয়াল মাদ্রিদের অরেঞ্জ জার্সিটাও একটা ডিফারেন্ট ভাইব রিয়াল মাদ্রিদের দিচ্ছে, অরেঞ্জ জার্সিটা অসাধারণ, একটা ডিফারেন্ট ভাইব দিচ্ছে। different vibe যে দিচ্ছে। রোনালদোরা পড়েছেন এক হ্যাঁ। সময় 14-15-তে। আমার কাছে রিসেন্টলি ভালো লেগেছে ডর্টমুন্ডের অ্যাওয়ে অর্থাৎ জার্সি যেটা লঞ্চ করলো, দেখিনি। হোয়াইটের মধ্যে একটু একটা ব্রাউনিশ দেখিনি। ইফেক্ট আছে, ওটা আমার কাছে ভালো লেগেছে। আর ইনফ্যাক্ট আমার ম্যান সিটি জার্সিটা পছন্দ হয়েছে। ম্যান সিটি জার্সিটার শর্টসে একটা নেভি ব্লু একটা কাজ আছে, এটা কি বলে আল্লাহ জানে, স্ট্রোক আছে একটা। হ্যাঁ, তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এবং ম্যান সিটি জার্সির গলার এই জায়গাটায় যে একটা ডিজাইনটা ব্ল্যাক স্ট্রাইপের মতো একটা দুর্দান্ত। না একটা বোধহয় প্রিন্টেড কিছু একটা আছে, আমি জানি না এটা প্যাটার্নটা কি। ম্যান সিটি জার্সিটা কালার তো একই রাখতে হয়, তার ভেতরে সুন্দর। আর আর সিটির এই হোম জার্সি যদি আপনি বিচার করেন, আপনার তো কালার ফিক্স রাখতে হয়, তার একটা ভেতরে বেশি পরিবর্তনের সুযোগ নেই। ম্যান সিটিটা সুন্দর। ইউনাইটেডের জার্সিটা ভাল লাগে না এই পরার পরে, আচ্ছা, মানে ইউনাইটেড যে জার্সিটা লালটা পরেছে এটা পরার পরে ভাল লাগে না। ইউনাইটেডের এই জার্সিটা আপনার 2021-22-এর একটু কাছাকাছি একটা কাছাকাছি মনে pattern হচ্ছে, আছে, খালি ঠিক আছে। ওই লোগোটা চেঞ্জ হয়েছে, স্পন্সর চেঞ্জ হয়েছে। আমার কাছে আছে। আরেকটা জার্সি ভালো লেগেছে, সেটা হচ্ছে নাপোলির অ্যাওয়ে জার্সিটা, ওটা একদম Navy? পিওর হোয়াইট। নাপোলির পিওর হোয়াইট একটা জার্সি, জার্সি মানে আরমানি, জার্সি স্পন্সর হচ্ছে আরমানি, আর ভালো না হয়ে যাবে। আপাতত এগুলাই। আর একটু দেখতে হবে জার্সিগুলো, একটু season-এ দেখতে হবে কি করে। ধন্যবাদ আপনার হ্যাঁ, প্রশ্নের জন্য, অনেক অনেকগুলো প্রশ্ন আছে। অনেক ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.